বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএবিএসএস প্রোগ্রামের আজকে আমরা 3টা ক্লাস নিব। তো আপনাদের পরীক্ষা কিন্তু অত্যন্ত সন্নিকটে। যে সমস্ত শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে যাচ্ছেন সে সমস্ত শিক্ষার্থীরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অনলাইন ক্লাসের মাধ্যমে আপনি আপনার সেরা কোর্সটি পেয়ে যাবেন। এবং আমরা সাজেশনের মাধ্যমে সাধারণত সংক্ষিপ্ত সাজেশনের মাধ্যমে পড়েছে থাকি এবং আমাদের সাজেশন সাধারণত 100% কমন পড়ে থাকে। এবং শর্ট কোর্সে যারা অনলাইন ক্লাসটি করে কোর্সটি সম্পন্ন করতে যাচ্ছেন তো তাদের জন্য বলবো আমাদের এই অনলাইন কোর্সটি করেন এবং সাথে সাথে আমাদের সাজেশন এবং হ্যান্ডনোটটি গ্রহণ করুন। আর যে সমস্ত শিক্ষার্থী পড়ালেখায় দুর্বল এবং বিশেষ করে হচ্ছে ইংলিশ মুখস্থ হয় না, তো সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমরা একটা লেকচার শিট তৈরি করেছি। এই লেকচার শিটটি হচ্ছে গিয়ে আপনার যত প্রকার ফরম্যাট আছে এই ফরম্যাট সম্পর্কে আপনার এই লেকচার শিটটা। এবং যারা অনেক মুখস্থ করতে পারেন না, যেহেতু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী চাকরিজীবী, কর্মজীবী, গৃহিণী, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার সাথে নিযুক্ত আছেন, তো সেই জন্য যারা অধিক সময় পান না, তো সেই সমস্ত শিক্ষার্থীর কথা মনে রেখে আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়েছি যে কিভাবে তারা শর্টকাটে পড়ে পাস করতে পারবে। আর যারা ভালো রেজাল্ট করতে চান তাদের জন্য তো রয়েছে আমাদের 100% কমন সাজেশন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এইখানে আপনার মনে রাখতে হবে আপনাকেই পড়তে হবে, আপনাকেই লিখতে হবে এবং আপনাকেই কিন্তু সব কিছু করতে হবে। অর্থাৎ একটা ভালো রেজাল্টের হলে আপনার কিন্তু সারা জীবনে কিন্তু সে ভালো রেজাল্টটাই কিন্তু আপনার থাকবে এবং একটা খারাপ রেজাল্ট সেটাও কিন্তু আপনার সারা জীবনের কিন্তু বহন করতে হবে। তো এই কারণে আপনারা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট কিন্তু আপনার একটা সম্পদ হয়ে থাকবে, এটা সবসময় মনে রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটা ভালো রেজাল্ট কিন্তু আপনার কিন্তু সারা জীবনের সম্পদ, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আর একটা খারাপ জীবন রেজাল্ট এটাও কিন্তু আপনার সারা জীবনের জন্য বয়ে নিয়ে বেরোতে হবে। তো এই জন্য রেজাল্ট ভালো হোক আর খারাপ হোক সম্পূর্ণ কিন্তু আপনার। এবং পরীক্ষার হলে আপনাকে লিখতে হবে, লিখেই কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। আপনি ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই আপনাকে ভালো করে পড়ালেখা করতে হবে। আর ভালো পড়ালেখা করতে হলে আপনাকে অবশ্যই করে একটা ভালো সাজেশন তৈরি করতে হবে এবং নিয়মমাফিক পড়তে হবে এবং 3 ঘন্টার ভিতরে আপনাকে সব কয়টি প্রশ্নের যদি সঠিকভাবে উত্তর করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো রেজাল্টটি কিন্তু আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। তো প্রথমে আমরা পাংচুয়েশন দিয়ে আমাদের ক্লাসটি শুরু করব। তো এখানে জানেন যে পরীক্ষায় কিন্তু শতভাগ কমন কিন্তু পাংচুয়েশন থেকে থাকে, অর্থাৎ পাংচুয়েশন মার্ক কিন্তু পরীক্ষায় 100% কিন্তু প্রায় প্রতি বছর দেখা যায় যে থাকে, সেহেতু বলা যায় যে 100% কিন্তু পাংচুয়েশন থেকে থাকে। তো পাংচুয়েশন মার্কস, তো এখানে পাংচুয়েশন মার্কস অথবা ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন থাকতে পারে, অর্থাৎ বিরাম চিহ্ন ব্যবহার। অর্থাৎ আর ক্যাপিটালাইজেশন কথার অর্থ হচ্ছে গিয়ে আপনার যে সেন্টেন্সগুলো থাকে এই সেন্টেন্সটি মানে সেন্টেন্সের ফুল স্টপের পরে বড় হাতের ওয়ার্ড যেটা বসে, প্রথম অ্যালফাবেটটা বড় হাতের বসে, তো সেটাকে বলা হচ্ছে ক্যাপিটালাইজেশন। তো পাংচুয়েশন একটু ভালো করে পড়লে কিন্তু পাংচুয়েশন যেহেতু প্যাসেজ আকারে থাকে, পাংচুয়েশন একটু ভালো করে পড়লে কিন্তু পাংচুয়েশনে কিন্তু আপনি 5 মার্কই পেয়ে যাবেন। কোনো বাক্য বা সেন্টেন্সের প্রকৃত অর্থ ভালোভাবে বোঝাতে গিয়ে আমরা যেসব চিহ্ন ব্যবহার করি তাদেরকে পাংচুয়েশন বলা হয়। অর্থাৎ কোন একটা সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হচ্ছে গিয়ে যখন কয়েকটা ওয়ার্ড
মিলে একটা সেন্টেন্স হয়। যখন কয়েকটা ওয়ার্ড সম্পূর্ণ মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হচ্ছে। তো সেন্টেন্সের প্রকৃত অর্থে ভালোভাবে বোঝাতে গিয়ে আমরা যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করি এই সমস্ত সাংকেতিক চিহ্নকে কি বলা হয়? পাংচুয়েশন বলা হয়। বাক্যের অর্থ বোধক এবং সুন্দরভাবে বোঝাতে আমরা 12টি চিহ্ন ব্যবহার করে থাকি। এই 12টি চিহ্ন কি কি? এক নম্বর হচ্ছে ফুল স্টপ, অর্থাৎ শুধু একটা ফুটা দিলে ফুল স্টপ হয়। এরপর হচ্ছে কমা, একটা কমা, এরপর হচ্ছে সেমিকোলন, একটা ফুল স্টপ, একটা কমা, এরপর হচ্ছে কোলন, দুইটা ফুটা, এরপর হচ্ছে এক্সক্লামেশন, সোজা দাগ দিয়ে একটা ফুটা, হাইপেন, এরপর হচ্ছে হাইপেন একটা বড় দাগ, এরপর হচ্ছে ইনভাইটেড কমা অর্থাৎ ইনভাইটেড কমা, এরপর হচ্ছে ব্র্যাকেটস, ফার্স্ট ব্র্যাকেট, অ্যাস্টারিক, স্টার চিহ্ন, নোট অফ ইন্টিগ্রেশন, জিজ্ঞাসাবোধক চিহ্ন, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি কমা, এরপর হচ্ছে গিয়ে ড্যাশ। এই চিহ্নগুলো নিম্নে বর্ণনা করা হলো। মানে এখন আমরা এই চিহ্নগুলো বর্ণনা করব। তা আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে আপনার কীভাবে বোঝানো যায়। আমরা এই ক্লাস শেষে আমরা এই ক্লাসটার ভিডিও রেকর্ডিং দিয়ে দিই। তো ফুল স্টপ, ফুল স্টপ কাকে বলে? বক্তার বক্তব্য শেষ হলে ফুল স্টপ বসে। একটা বক্তার বক্তব্য যখন পূর্ণরূপে শেষ হয়ে যায় তখন সেখানে ফুল স্টপ বসে। অথবা অ্যাব্রিভিয়েশন বা সংক্ষেপকরণে কিন্তু ফুল স্টপ বসে, অথবা সময় বা দিন লেখার ক্ষেত্রে ফুল স্টপ বসে। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। বিহেভ লাইক এ ম্যান, মানুষের মতো আচরণ করো। বিএ, ব্যাচেলর অফ আর্টস। বিএস, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ। এমপি, এলএলবি। তো এইগুলোকে বলে অ্যাব্রিভিয়েশন আউট। এখন অ্যাব্রিভিয়েশন আউট কোনগুলো? যেগুলো অনেক বড় বড় ওয়ার্ড এর প্রথম অ্যালফাবেটটা নিয়ে অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড গঠন করা হয়। কমা, বাক্যের মধ্যে উদ্ধৃতি চিহ্ন থাকলে তার পূর্বে কমা বসে। যদি উদ্ধৃতি চিহ্ন থাকে তাহলে কি বসে? কমা বসে। বক্তার বক্তব্য অল্প সময়ের জন্য থামবার প্রয়োজন হলেও সেক্ষেত্রে কমা বসে। অর্থাৎ বক্তা যদি অল্প সময়ের জন্য থামার প্রয়োজন মনে করে সেক্ষেত্রে কিন্তু কমা ব্যবহৃত হয়। যেমন প্লিজ লেট মি লাভ ইউ, অনুগ্রহপূর্বক আমাকে ভালোবাসো। এখানে যখন বক্তা কথাটা বলতেছে প্লিজ মানে কি? অনুগ্রহপূর্বক। প্লিজ মানে কি? অনুগ্রহপূর্বক। এখানে বক্তা একটু থামতে হবে। তো প্লিজ লেট মি লাভ ইউ, অনুগ্রহপূর্বক আমাকে ভালোবাসো, ফুল স্টপ। ইয়েস ইউ ডু ইট, তুমি এটা করতে পারবে। ইয়েস মানে কি? হ্যাঁ। ইউ ডু ইট, তুমি এটা করতে পারবে। এরপরে আমরা তারিখ লেখার ক্ষেত্রে যেমন 23 জুন 2024 এইভাবে লিখতে গেলেও আমরা কি করতে পারি? কমা বসাইতে পারি। আই ডু সে আই শ্যাল গো ইফ ইট রেইনস, হাসান উইল কামস, রিচ অ্যান্ড পুয়ার, এই সমস্ত সব ক্ষেত্রেই কমা বসে। এখন চলে আসবো আমরা সেমিকোলনের ব্যবহার সম্পর্কে। তো সেমিকোলনটা কি? তো সেমিকোলনটা হচ্ছে গিয়ে কমা এর চেয়ে বেশি সময় এবং ফুল স্টপের চেয়ে কম সময় থামবার প্রয়োজন হলে সেমিকোলন বসে। তাহলে কি বলছে? যে কমার চেয়ে বেশি এবং ফুল স্টপের চেয়ে কম সময় থামবার প্রয়োজন হলে সেমিকোলন বসে। যেমন টু ইর ইজ হিউম্যান, মানুষের ভুল হতে পারে, এখানে সেমিকোলন, টু ফরগিভ ডিভাইন, তাকে ক্ষমা করা উচিত। এরপর হচ্ছে কমা, এরপর হচ্ছে কোলন। সেমিকোলনের চেয়ে বেশি সময় থামবার প্রয়োজন হলে সেখানে কোলন বসে। যেমন দি ডিউটিস আর ফলোস, তার কর্তব্য অনুসরণ করো। মেইনটেনিং, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিং অ্যান্ড ক্যানভাসিং। এসকালের পরে আছে এক্সক্লামেশন। তাহলে এক্সক্লামেশন কোথায় বসে? আনন্দ, দুঃখ, বিস্ময়, কষ্ট, হর্ষ, বেদনা, অর্থাৎ মানুষের যত দুঃখের অনুভূতিগুলো আছে সেই সমস্ত ক্ষেত্রে এক্সক্লামেশন চিহ্ন বসে, অর্থাৎ সোজা দাগ দিয়ে নিচে একটা ফুটা। যেমন অ্যালাস ইউ হ্যাভ লস্ট এভরিথিং, হাই তুমি তোমার সব কিছু হারিয়েছো। অ্যালাস আই হ্যাভ লস্ট মাই প্রপার্টি, আমি আমার সমস্ত সম্পদ হারিয়েছি। এরপরে কি করতে হয়? হুররে উই হ্যাভ উইন দি ম্যাচ, অর্থাৎ আনন্দের সহিত করে কি যখন কোনো আমরা মেসেজ জয়লাভ করি তখন কি আনন্দের সাথে লাভ দিয়ে বলা হয় যে আমরা মেসেজ জয়লাভ করেছি। হাইপেন, সম্পর্কযুক্ত শব্দ গঠনে আমাদের হাইপেন ব্যবহৃত হয়। তো হাইফেন আর ড্যাশ কিন্তু মানে একই ধরনের, একটা ছোট চিহ্ন একটা বড় চিহ্ন। হাইফেনটাই বড় হয়, ড্যাশটাই ছোট হয়। যেমন সন ইন ল, লাইনটি অসম্পূর্ণ হলে যেমন হি লস্ট হিজ প্রপার্টি, অর্থাৎ সন ইন ল। অথবা আমরা কোনো লাইন লিখতে লিখতে দেখবেন যে একদম খাতার ডান পাশে যখন শেষ হয়ে যায়, যেমন প্রপার্টি লিখতে যায়, পিআরও প্রো লেখার পরে আমরা কি করি?
ওইখানে আর জায়গা নেই, তখন একটা ছোট দাগ দিয়ে আমরা পাশে পরের লাইনে লিখি প্রপার্টি, হি লস্ট হিজ প্রপার্টি, সে তার সম্পত্তি রয়েছে। এরপর হচ্ছে ইনভাইটেড কমাস, অর্থাৎ বাক্যের মধ্যে উদ্ধৃতি বোঝাতে আমরা ইনভাইটেড কমা বসাই। যেমন হু আর ইউ, তুমি কে? দি ম্যান আস্কড, লোকটি জিজ্ঞেস করেছিল। এরপর হচ্ছে যে ব্র্যাকেটস, কোনো কিছু বিশেষভাবে বোঝাতে ব্র্যাকেট বসে। যেমন আই হ্যাড টু লস অল ইন দি কম্পার্টমেন্ট, অর্থাৎ আমি এই কম্পার্টমেন্টের সমস্ত কিছু হারিয়েছি। এরপর হচ্ছে অ্যাস্টারিক, মানে স্টার চিহ্ন, কোনো কিছুর প্রতি দৃষ্টি আকর্ষণ করতে আমাদের অ্যাস্টারিক বসানো হয়। যেমন ডিয়ার স্টুডেন্ট অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ প্রিয় ছাত্রছাত্রী মনোযোগী হও। এরপর হচ্ছে নোট অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ জিজ্ঞাসাবোধক চিহ্ন, অর্থাৎ যদি কোনো প্রশ্ন করা হয় তখন সেখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন বসে। যেমন যেমন আমরা এখানে কি বসাইতে পারি, যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেটিভ ভিলেজ। তো আমরা যদি কোনো প্রশ্ন করি সেক্ষেত্রে জিজ্ঞাসাবোধক চিহ্ন বসে। ইজ ইট ইয়োর্স, এটা কি তোমার? হ্যাভ ইউ, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তো এইগুলো হচ্ছে গিয়ে জিজ্ঞাসাবোধক চিহ্ন, অর্থাৎ বক্তা যখন কোনো প্রশ্ন করে তখন সেখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন বসে। এরপর হচ্ছে অ্যাপোস্ট্রফি কমা, এক বচনের ক্ষেত্রে এক বচনে এর বোঝাতে এস বসে, যেমন ইট ইজ পূজাস বুক, এটা হয় পূজার বই। এছাড়া বহু বচনের ক্ষেত্রে এস বা ইএস এর পরে বসে, যেমন বয়েজ স্কুল, গার্লস প্লে গ্রাউন্ড ইত্যাদি। কোনো শব্দের মধ্যে কোনো এক বা একাধিক লেটার বা উজ্জ থাকলে কেবলমাত্র অ্যাপোস্ট্রফি কমা বসে। এরপর হচ্ছে ড্যাশ, বাক্যের অর্থ সম্পূর্ণ করতে ড্যাশ বসে। যেমন হাসান ইজ অ্যান আইডিয়াল বয়, হাসান একজন কি? আইডিয়াল মানে কি? অলস বালক। ড্যাশ পারহ্যাপস দি বেস্ট, সম্ভবত হতে পারে। অনেকগুলো শব্দ একত্রে থাকলে, যেমন ফ্রেন্ডস, কম্পানিয়ন, রিলেটিভস, অল ডেয়ারেড হিম, সকলে আমাদের প্রিয়। এই অলের আগে আমাদের একটা ড্যাশ বসে। হি হ্যাজ লস্ট অল, সে সমস্ত কিছু হারিয়েছে। তারপর হচ্ছে গিয়ে ড্যাশ হেলথ অ্যান্ড ওয়েলথ, স্বাস্থ্য এবং সম্পদ। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের পাংচুয়েশনের একটি ক্লাস। এখন আমরা আলোচনা করব সিভিক এডুকেশন 2 এর একটি গুরুত্বপূর্ণ ক্লাস সম্পর্কে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, যে সমস্ত শিক্ষার্থীরা এখনো পরীক্ষার প্রিপারেশন নেননি সে সমস্ত শিক্ষার্থীরা আমাদের শতভাগ কমন সাজেশনটি নিতে পারেন এবং সাথে সাথে আমাদের অনলাইন ক্লাসটি করতে পারেন। তো এখানে মনে রাখতে হবে যে এখানে শতভাগ সাজেশন কেন বাঁধবে, এখানে শতভাগ সাজেশন এই কারণে বাঁধবে যেহেতু এটা সৃজনশীল না। তো নন সৃজনশীল যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটারই আপনাকে উত্তর করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু বড় প্রশ্ন 8টা দেওয়া থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মার্ক 20 করে, এখান থেকে 4টা প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 4টা প্রশ্নের মার্ক 4 করে 80। এবং ছোট প্রশ্ন 8টা দেওয়া থাকে, 4টা প্রশ্ন লিখতে হয়, 4টা প্রশ্নের মার্ক হচ্ছে 20। তো আজকে সিভিক এডুকেশন 2 এর যে আমরা প্রশ্নটা আলোচনা করব, বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামোর প্রকৃতি বর্ণনা করুন, অথবা বাংলাদেশের সমাজ ব্যবস্থার বর্ণনা দিন, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ব্যবস্থাকে কিভাবে প্রভাবিত করে বিশ্লেষণ করুন। সমাজ কাঠামো হলো অন্তর্ব্যক্তিক সম্পর্ক যা ব্যক্তি কর্তৃক গঠিত শ্রেণী বা গোষ্ঠীর মধ্যকার সম্পর্ক। তাহলে সমাজ কাঠামো বলতে কি বোঝাচ্ছে, যে সমাজ কাঠামো হলো আন্তঃব্যক্তিক সম্পর্ক বা ব্যক্তি কর্তৃক গঠিত শ্রেণী বা গোত্রীয় মধ্যকার সম্পর্ক। বাঙালির জাতীয় গ্রামীণ জীবনের পারস্পরিক সামাজিক সম্পর্ক, রাজনৈতিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে এটা প্রকাশিত হয়। তাই বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামোর প্রকৃতি জানতে হলে গ্রামীণ সমাজ কাঠামোর প্রকৃতি জানা প্রয়োজন। গ্রামীণ সমাজ কাঠামোর প্রকৃতি, বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামোর প্রকৃতি বর্ণনা করতে হলে গ্রামীণ সমাজের অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ এই গ্রামীণ সামাজিক কাঠামোর যদি আমরা প্রকৃতি জানতে চাই তাহলে আমাদের জানতে হবে কি, গ্রামীণ সমাজের অর্থনৈতিক অবস্থা, ক্ষমতা বন্টন, নেতৃত্ব, সামাজিকরণ ব্যবস্থা, আচার অনুষ্ঠান, গ্রাম সমাজের স্তরবিন্যাস ইত্যাদি বিষয় আমাদের প্রথমে জানতে হবে। এখন আমরা এই সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক অবস্থা। বাংলাদেশের গ্রামীণ সমাজ ব্যবস্থার কৃষি জমি হলো প্রধান অর্থনৈতিক সম্পদ। তাহলে বাংলাদেশের গ্রামীণ যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় কৃষি জমি হলো প্রধান অর্থনৈতিক সম্পদ।
তাই কৃষি জমি ও জমির মালিকানাকে কেন্দ্র করে গ্রামীণ সমাজের সদস্যরা গড়ে ওঠে আর্থিক সামাজিক সম্পর্ক। এই সামাজিক সম্পর্ক গ্রামীণ সমাজের মূল ও অঙ্গ হিসেবে চিহ্নিত। জমি এবং জমির মালিকানাকে কেন্দ্রে বর্গা চাষীর মধ্যে, যারা বর্গা নেই, অর্থাৎ 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য বর্গা নেই, বর্গাদারের সাথে বর্গা চাষীর সাথে বর্গা চাষীর, প্রান্তিক চাষী জমির চাষীর মালিক চাষীর সঙ্গে অন্যান্য উচ্চ শ্রেণীর মালিক ও ভূমিহীনদের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব বন্ধন সৃষ্টি হয়। এছাড়াও জমিদার এবং অন্যান্য মহাজনের বাড়িতে দিনমজুরি বিনিময়ে কাজ করতে গিয়ে ভূমিহীনদের লিখিত সহযোগিতা সম্পর্কে সৃষ্টি হয়, যা সমাজ কাঠামোর অন্যতম ভূমিকা রাখে। 2 নম্বর, ক্ষমতা বন্টনের নেতৃত্ব। বাংলাদেশের গ্রামীণ সমাজের মাতব্বর বা মোড়ল পরিলক্ষিত হয়। গ্রামীণ সমাজে কারা থাকে? মাতব্বর থাকে, মোড়ল থাকে, যারা ক্ষমতায় থাকে। গ্রামের ক্ষমতার নেতৃত্বের মূলত তাদের হাতেই থাকে। সাধারণত গোল টেবিল মিটিং, নির্বাচন, রিলিফ বন্টন, গ্রামবাসীর সাথে সরকারি কর্মচারীর সম্পর্ক স্থাপন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ইত্যাদি মাধ্যমে গ্রামের ক্ষমতা ব্যবহার করা হয়। গ্রামের স্থানীয় ব্যক্তিবর্গের সাথে সাধারণ মানুষের তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না, ফলে তাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সাম্য গড়ে ওঠে। আবার কোনো কোনো ক্ষেত্রে নেতৃত্ব ক্ষমতা নিয়ে দলাদলি প্রতিযোগিতা পরিলক্ষিত হয়। এরপর হচ্ছে সামাজিককরণ ব্যবস্থা। বাংলাদেশের গ্রামীণ সমাজে পরিবার, বিদ্যালয়, মক্তব, মসজিদ ইত্যাদি শিশুদের সামাজিকরণের কাজ করে থাকে। একই প্রতিষ্ঠান সকল শ্রেণীর ছেলেমেয়েরা সামাজিকরণ হয় বলে গ্রামে অবস্থিত সকল শ্রেণীর মধ্যে সম্প্রীতি এবং ঐক্য পরিলক্ষিত হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের সকল শ্রেণীর ছেলেমেয়েরা সামাজিকরণ হয় বলে গ্রামের অবস্থিত সকল শ্রেণীর লোকজনের মধ্যে কি হয়? সম্প্রীতি এবং ঐক্য কি হয়? পরিলক্ষিত হয়। এরপর কি আছে? আচার অনুষ্ঠান। বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের মাধ্যমে গ্রামীণ সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদের মাঝে গড়ে ওঠে সৌহার্দ্যপূর্ণ আচরণ। অর্থাৎ বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে কি হয়? সৌহার্দ্যপূর্ণ আচরণ গড়ে ওঠে। যেমন নাম রাখা, খাতনা, বিবাহ, মৃত্যুর কুলখানি, তার চেহেলা, মরণোত্তর, ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠানে সকলের মাধ্যমে সম্প্রীতি পরিলক্ষিত হয়। এরপর হচ্ছে গ্রামীণ সমাজের স্তরবিন্যাস। গ্রামীণ পরিবেশ এবং অবস্থা ভিত্তিতে স্তরবিন্যাসের বিভিন্ন রূপ হতে পারে। হিন্দু গ্রাম বা হিন্দু প্রধান স্তরবিন্যাস জাতি বর্ণের উপর নির্ভরশীল। মুসলিম সমাজ বা গ্রামে এর প্রভাব কম পরিলক্ষিত হলেও বর্তমানে রয়েছে, যেমন জমির পরিমাণের ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, ক্ষমতার ভিত্তিতে, বংশমর্যাদার ভিত্তিতে, পেশা বৃত্তির ভিত্তিতে গ্রামীণ সমাজে বাস্তবায়ন ঘটে। এরপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থার জন্য। বাংলাদেশের একই গ্রামের সদস্যদের পারস্পরিক সাথে বিভিন্ন যোগাযোগ করা হয়ে থাকে। এছাড়াও এক গ্রামের সাথে অন্য গ্রামের শহর, বন্দর ইত্যাদি বিভিন্ন মানুষের বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ সম্পর্ক ফলে সুসম্পর্ক সৃষ্টি হয়। পাত্রপাত্রী নির্বাচন, মেলা, হাটবাজার গমন, ইউনিয়ন, থানা পরিষদ নির্বাচন, অংশগ্রহণ ইত্যাদি কারণে গ্রামের বাইরে অন্যদের সাথে যোগাযোগের ফলে গ্রামীণ সংস্কৃতি এবং মূল্যবোধের পরিবর্তন ঘটে। উপসংহার: বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামোর উল্লেখিত প্রকৃতি দেখা যায়, তবে কালের আবর্তে গ্রামীণ সমাজ কাঠামোর পরিবর্তন হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব সোশ্যালজি। তো সোশ্যালজি সম্পর্কে মানে সমাজতত্ত্ব 1 সম্পর্কে আমরা আলোচনা করব। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকে আলোচনা করব যে সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান ও সমাজ মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করুন, অথবা সমাজবিজ্ঞানের সাথে সামাজিক নৃবিজ্ঞান ও সমাজ মনোবিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক আলোচনা করুন। সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান ও মনোবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত গভীর। রাষ্ট্রবিজ্ঞানী আলোচনা করে রাষ্ট্রের নাগরিকের অধিকার। একজন রাষ্ট্রবিজ্ঞানী কি করে? রাষ্ট্রের নাগরিকের অধিকার, তাদের কর্তব্য, তাদের দায়িত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করে। নৃবিজ্ঞান আলোচনা করে মানুষের সংস্কৃতি নিয়ে, অর্থাৎ একটা সমাজের মানুষের কি সংস্কৃতি হবে এটা নিয়ে নৃবিজ্ঞানীগণ আলোচনা করে। মনোবিজ্ঞান আলোচনা করে নাগরিকের মানসিকতা নিয়ে। সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক এখন আমরা আলোচনা করব। সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক এখন আমরা আলোচনা করব আলোচ্য বিষয়গত দিক থেকে। রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্র। এটি একদিকে যেমন রাষ্ট্রের গঠন, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, ভূমিকা নিয়ে আলোচনা করে,
অন্যদিকে একটি রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। পক্ষান্তরে সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজ। সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি? সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজ এবং সমাজের মানুষকে নিয়ে। 2, উভয় সম্পর্কে আলোচনা করে। একজন ব্যক্তি একাধারে নাগরিক এবং সামাজিক জীব। একজন ব্যক্তি সমাজে কি একাধারে নাগরিক, আর একধারে কি সামাজিক জীব তথা সমাজের সদস্য। তাই রাষ্ট্রবিজ্ঞান যেখানে ব্যক্তির রাজনৈতিক জীবন, রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক আলোচনা করে, এবং সমাজবিজ্ঞান সেখানে ব্যক্তির সামাজিক জীবন এবং সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, দল, গোষ্ঠীর সাথে সম্পর্ক আলোচনা করে। স্বার্থ রক্ষার আলোচনা। সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান যদি আলাদা বিষয়, তথাপি উভয় রাষ্ট্র, সমাজ এবং সমাজের লোকদের স্বার্থ রক্ষায় কাজ করে। সমাজের তাত্ত্বিক বিশ্লেষণ। সমাজবিজ্ঞানকে রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম শাখা হিসেবে বিবেচনা করা হয়। তাহলে সমাজবিজ্ঞানকে কি করা হয়? রাষ্ট্রবিজ্ঞানের একটা অন্যতম শাখা হিসেবে বিবেচনা করা হয়। রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক ঘটনাবলীর সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করে থাকে। তাহলে রাজনৈতিক যে সমস্ত ঘটনাবলী হয়ে থাকে তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করে থাকে। অতএব দেখা যায় যে সমাজবিজ্ঞানী সমাজের গবেষণার পাশাপাশি রাজনৈতিক বিষয়েও গবেষণা করে। এরপর হচ্ছে 5 নম্বর, নির্ভরশীলতার ক্ষেত্রে। নির্ভরশীলতার দিক থেকে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান একে অন্যের উপর নির্ভর করতে হয়। সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক। সমাজ এবং সংস্কৃতি আলোচনায় সংস্কৃতি নৃবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত। এই দুয়ের মধ্যে প্রশ্ন আসে যখন সামাজিক এবং সাংস্কৃতিক বিজ্ঞানের তুলনা আসে। তাহলে এই দুইটা বিষয়ের তুলনা কখন আসে? যখন সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়ের কি আসে? তুলনা আসে। সাংস্কৃতিক নৃবিজ্ঞান বিবাহ, পরিবার, ধর্ম, রাষ্ট্র, অনুষ্ঠান, প্রতিষ্ঠান প্রভৃতি আলোচনা করে এবং গবেষণায় জাতিতত্ত্ব, তুলনামূলক জাতিতত্ত্ব, ভাষাতত্ত্ব, প্রত্নতত্ত্বের সাহায্য নিয়ে থাকে। সম্প্রতি সামাজিক এবং সাংস্কৃতিক নৃবিজ্ঞান আধুনিকরণে সমাজকে অধ্যয়ন করতে শুরু করেছে। ফলে এটি সমাজবিজ্ঞান বেশি ঘনিষ্ঠ। নৃবিজ্ঞান যেখানে মানুষ এবং সমাজের দেখা ক্ষুদ্র পর্যায়ে, সেখানে সমাজবিজ্ঞান মানুষ এবং সমাজের অধ্যয়ন করে বৃহত্তর ক্ষেত্রে। এখন আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক সম্পর্কে আলোচনার দিক থেকে। সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে সমাজস্থ মানুষ। তাহলে সমাজবিজ্ঞান আলোচনা কি করে? সমাজের যে সমস্ত মানুষ বসবাস করে এই সমস্ত মানুষের নিয়ে আলোচনা করে। আর মনোবিজ্ঞান সেই সমাজস্থ মানুষের মনোজগৎ, মানবিক আচরণ নিয়ে আলোচনা করে এবং গবেষণা এবং বিশ্লেষণ করে। ওই মানুষকে নিয়ে তারা কি করে? মনোজাগতিক আচরণ করে, আলোচনা করে, গবেষণা করে এবং বিশ্লেষণ করে। বিষয়বস্তুর গভীরতা। সমাজ হলো মানুষের পারস্পরিক বন্ধনের যোগরূপ, অর্থাৎ মানুষের স্নেহ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, পরস্পরের প্রতি সহানুভূতি, সামাজিক রীতিনীতি, প্রথা, মূল্যবোধ, সংরক্ষণ সকলই হচ্ছে মনোজাগতিক বিষয়। মনোবিজ্ঞান উক্ত মনোজগৎ নিয়ে আলোচনা করে। এরপর হচ্ছে গিয়ে মানসিকতার দিক দিয়ে সম্পর্ক। মানুষের মানসিকতার বহিঃপ্রকাশই হচ্ছে সমাজ, অর্থাৎ একটা মানুষ তার মানসিকতার যে বহিঃপ্রকাশ করবে সেটা হচ্ছে সমাজ। আর মানসিক বন্ধনের মূলে রয়েছে মানুষের এই বিশেষ ধরনের মানসিকতা, তাকে মনোবিজ্ঞান বিশ্লেষণ করে। 4 নম্বর যে পয়েন্টটি আছে, উভয় ব্যক্তিকেন্দ্রিক। মনোবিজ্ঞানের মানসিক আচরণ বিজ্ঞান বলা হয়, যা স্বাভাবিকভাবেই ব্যক্তিকেন্দ্রিক। সমাজবিজ্ঞানে ম্যাককাইবার বলেন যে সমাজ জীবন যা কিছু আলোচনা, যা কিছু একজন জীবিত মানুষ করে কিংবা যা কিছু ইতিহাস এবং অভিজ্ঞতায় পাওয়া যায় তা সব মিলেই হলো মানসিক ঘটনা। তাই বলা হয় যে সমাজবিজ্ঞান মানুষের মানসিক শক্তির ভারসাম্য পরীক্ষা নিরীক্ষা করতে পারে। 5, উভয়ের অভিন্ন শাখা। মনোবিজ্ঞানের মূল বিষয় হচ্ছে মানুষের মন। তাহলে মনোবিজ্ঞানের মূল বিষয় কি? মানুষের মন, মানুষ নয়। আর সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে মানুষের সামগ্রিক সত্তা। সমাজবিজ্ঞান কি আলোচনা করে? মানুষের সামগ্রিক সত্তা, অর্থাৎ মানুষের সম্পূর্ণ জীবন প্রণালী। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি মনোবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি শাখা। পরিষ্কার বলা যায় যে সমাজবিজ্ঞানে উল্লেখিত বিজ্ঞানগুলোর সাথে কোনো না কোনোভাবে জড়িত এবং সম্পর্কিত।